everyone. আমার নাম Nody Rashid. আমি clinical social worker. Recently graduated from VIrginia Commonwealth University. Mental health নিয়ে পড়াশোনা করার আমার যে জার্নিটা এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং, হয়তো অনেকের কাছে না। সো আমি যখন কাজ করছিলাম বাংলাদেশে, প্রায় 8 বছর আমি বাংলাদেশে জাগো ফাউন্ডেশনে কাজ করেছি এবং আমেরিকাতে আসার পরে মনে হলো যে আমি অন্য কিছু করতে চাই। এবং তখন আমি অনেক পড়াশোনা করা শুরু করলাম এবং one of the book that inspired me was Yuval Noah Harari's A Brief History of Humankind. So সেখানে সে বলছিলেন যে মানে আমাদের হিউম্যান বিইং এর নেক্সট বিগ ক্রাইসিস ইজ গোয়িং টু বি আ মেন্টাল হেলথ চ্যালেঞ্জ। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আমি মানুষকে এত ভালোবাসি, মানুষের জন্য এত কিছু করতে চাই আমার পছন্দের জায়গা থেকে, আর আমি মেন্টাল হেলথ সম্পর্কে কিছুই জানি না। সো আই ডিসাইডেড উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড আরিফ, ওর সাথে বসে আমরা ডিসিশন নিলাম যে উইল ডু সামথিং অ্যাবাউট মেন্টাল হেলথ। এবং আমি বিভিন্ন জিনিস করা শুরু করি এবং আফটার 2019 আমরা ডিসিশনটা নিই এবং 2020-তে প্যান্ডামিক হয়। এরপরে উই নো হাউ ক্যাটাস্ট্রফিক ইট ওয়াজ ফর অল অফ আস, স্পেশালি নট অনলি আওয়ার মেন্টাল হেলথ and physical health and everything that we knew that's normal, it became not so normal anymore. সো সেখান থেকেই আসলে জার্নিটা শুরু। ভাবলাম যে পড়াশোনা করি, পড়াশোনা করতে গিয়েই কি পড়বো চিন্তা করি, পরে ফাইনালি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার হিসেবেই চিন্তা করলাম যে নিজেকে প্রতিষ্ঠিত করি। হিস্ট্রি আমার একটা পছন্দের সাবজেক্ট। সো আজকে যখন আমরা কথা বলছি আমাদের বিভিন্ন সাইকোলজিক্যাল আসপেক্টসগুলো নিয়ে, ভাবলাম যে এটারও একটু হিস্ট্রিটা একটু দেখে আসি। সো সাইকোলজিক্যাল যে ধরনের অ্যাবনর্মালিটিস অথবা নর্মালিটিস যেটাই আমরা বলি না কেন, সেটা আসলে দুইভাবে স্টাডি করা হয়। একটা হলো বায়োলজিক্যাল মডেল আর একটা হলো সাইকোলজিক্যাল মডেল। সো বায়োলজিক্যাল মডেলটা মোর অফ লাইক যে হাউ আমাদের ব্রেনের যে স্ট্রাকচারটা বা এটার যে সার্কিট্রি অথবা আপনার বিভিন্ন ধরনের যে কেমিস্ট্রিগুলো ব্রেন কেমিস্ট্রি, সেগুলো নিয়ে আসলে মেনলি কাজ করে। এবং আমরা যে বিভিন্ন সাইকোট্রপিক মেডিকেশনগুলো এখন আমরা খেয়ে থাকি, সেটা বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল মুড স্টেবিলাইজার হতে পারে বা ডিপ্রেশনের অ্যাংজাইটির জন্য হতে পারে অথবা ইভেন আমাদের স্কিজোফ্রেনিয়ার জন্য হতে পারে। সেগুলো কিন্তু এই বায়োলজিক্যাল মডেলের উপর ভিত্তি করেই হয়ে থাকে। সো আমাদের ব্রেন কিন্তু প্রায় 100 বিলিয়নস অফ নিউরনস দিয়ে তৈরি এবং এই নিউরনসগুলো একজন আরেকজনের সাথে কথা বলে বিভিন্ন ব্রেন সিনাপসিসের মাধ্যমে। এবং এই যে তারা যখন নিজেদের সাথে তাদের যে নিজেদের মধ্যে যে কমিউনিকেশনটা, সেটা হয় থ্রু নিউরো ট্রান্সমিটার। সো যখন আমরা কারোর ভিতরে দেখি যে কেউ একজন ডিপ্রেশনে ভুগছেন, দেখা গেছে যে সেটার জন্য যে যেই নিউরো ট্রান্সমিটারটা, সেটা হলো আপনার সেরোটোনিন অথবা নিউরোপেনেফ্রিন। একটু টাইম টুইস্টার, আমার এখনও কষ্ট হয় বলতে। সো সেটার সাথে আপনার এই সবগুলো নিউরো ট্রান্সমিটার সম্পর্কে এখনও সায়েন্টিস্টরা আসলে জানে না। যেগুলো জানে সেটার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হলো, ধরেন স্কিজোফ্রেনিয়া যাদের আছে তাদের দেখা গেছে তাদের মধ্যে গ্লুটামেট অথবা যে ডোপামিন সেটার পরিমাণটা বেশি থাকে। সো বিভিন্ন নিউরো ট্রান্সমিটারের রিজনের জন্য কারণে দেখা গেছে যে আমাদের ভিতরে বিভিন্ন এই যে ব্রেন কেমিস্ট্রিটা, সেটার জন্য আমাদের বিহেভিয়ারাল একটা ইম্প্যাক্ট হয় বিকজ অফ আওয়ার বায়োলজিক্যাল রিজন। এবং সেই মডেলটাকে বলা হয় বায়োলজিক্যাল মডেল। আর এরপর আরেকটা যেটা মডেল, সেটা হলো সাইকোলজিক্যাল মডেল, যেটা বললাম। এখন কথা বলবো, এটার মধ্যে অনেকগুলো মডেল আছে। এর মধ্যে প্রথম যে মডেলটা, যাকে বলা হয় আপনার ফাদার অফ মডার্ন সাইকোলজি, সিগমেন্ট ফ্রয়েড। আমি শিওর আপনারা অনেকে ওনার নাম জেনে আছেন। সো ফ্রয়েডের যে থিওরিটা আছে সেটা হলো নোন অ্যাজ সাইকো অ্যানালিটিক থিওরি, দ্যাটস হোয়াট হি নেমড ইট। সো সেটা বেশ ইন্টারেস্টিং এটা, এবং এটা এখনও পর্যন্ত পুরোপুরি ফ্রয়েডের যেই মডেলটা আছে সেটা থেকে আমরা একটু বের হয়ে এসেছি, বাট তার যেই মানে কোর ভ্যালুজ কিছু জিনিস এখন আমাদের মধ্যে রয়েছে। যেমন ধরেন সে কথা বলে আপনার চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অ্যাকর্ডিং টু হিম, যে তার কেয়ার গিভারের সাথে তার যে সম্পর্কটা এবং তার যে এক্সপিরিয়েন্সগুলো, সেটা শেপ করে সে অ্যাজ এ পার্সন যখন সে বড় হবে তখন সে কেমন হবে। বাট অ্যাজ অ্যান অ্যাডাল্ট আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের সেটাকে সে বলে আনকনশিয়াস মাইন্ড। সো আমরা আনকনশিয়াসলি যে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো সেটার দ্বারা আমরা পরিচালিত হই, বাট আমরা জানি না যে আমরা সেটা হচ্ছি। এবং ওনার যে মডেল, সেটার মাধ্যমে উনি দেখিয়েছেন যে কিভাবে আমরা সেই আনকনশিয়াস মাইন্ডের আমাদের যেই সব জিনিসগুলো আছে সেগুলোকে আমরা কনশিয়াস মাইন্ডে নিয়ে আসলেই আমরা কিউট হয়ে যাব। বাট ইটস নট দ্যাট সিম্পল। এবং ওনার সাথে সমসাময়িক সময় যারা আরও ওনার কলিগ ছিলেন, তারা ওনার থেকে একটু বের হয়ে এসছেন, বিকজ ওনার ড্রাইভিং ফোর্স ছিল যে সেক্স অথবা অ্যাগ্রেশন। যে আমরা মনে করি না যে দোজ আর দ্য রিজনস মানুষের আসলে যে মডার্ন যে বিহেভিয়ারগুলো সেটাকে ড্রাইভ করে।
এদের মধ্যে ইম্পর্টেন্ট পিপল হলো আপনার অ্যালবার্ট অ্যালজার এবং কার্ল ইয়াং। তারা বলছেন যে না, আমাদের অফকোর্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট, বাট আমাদের যেই মানে ইন্ডিভিজুয়াল সাইকোলজি, যে আমরা যে চাই যে আমি অ্যাজ এ পার্সন কীভাবে সোসাইটির জন্য ভালো হয়, সেটার প্রতি আমাদের প্রত্যেকের একটা ইনিড একটা ইচ্ছা থাকে এবং আমরা কন্ট্রিবিউটর হতে চাই, এবং সেভাবে করেই আমাদের সাইকোলজিক্যাল বিভিন্ন ডেভেলপমেন্টগুলো হয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে যেমন আমরা বলি না যে কারো পার্সোনালিটি একটু ইন্ট্রোভার্টেড, কারো পার্সোনালিটি একটু এক্সট্রোভার্টেড, এই ট্রেটগুলোও কিন্তু নিয়ে এসছেন ধরেন আপনার কার্ল ইয়াং। সো ইটস ভেরি ইন্টারেস্টিং। এখনও যদিও ওই মডেলগুলো ঠিকমতো মেজার করা যায় না দেখে এখনও পুরোপুরি একইভাবে সাইকোঅ্যানালিটিক থিওরিগুলা বা ওই থেরাপিসগুলো প্রোভাইড করা হয় না, বাট মডার্ন যারা সাইকোডাইনামিক থেরাপিস্ট তারা কিন্তু পুরনো ওই যে কনসেপ্টটা সেটার উপর বেস করে এখন ওই ধরেন ওই আনকনশিয়াস মাইন্ড অ্যান্ড চাইল্ডহুড এক্সপিরিয়েন্স সেগুলোকে এখনও ইম্পর্টেন্স দিয়ে এই মডেলটাকে মোর লাইক এ টপ থেরাপি, যেটা কি সবচেয়ে পপুলার থেরাপি এখন আমরা প্রোভাইড করে থাকি দেখা যাচ্ছে যে চারদিকে। তো সেইটা কিন্তু এখনও ওইটার উপর বেস করেই হচ্ছে, যদিও আমরা ফ্রয়েডের যে অরিজিনাল যে থিওরিটি ছিল সেটা থেকে অনেকটা দূরে সরে এসেছি। সো সাইকোডাইনামিক থিওরির একটা যেটা প্রবলেম ছিল সেটা হলো যে এটাকে ঠিক এম্পিরিক্যালি এটাকে স্টাডি করা যাচ্ছিল না এবং কোনো ডেটা কালেকশন ছিল না। সো সেই কারণেই একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট অ্যান্ড অলসো যারা আর কি সাইকোলজিক্যাল থিওরি নিয়ে পড়াশোনা করছিল তারা ভাবলো যে লেটস ট্রাই সামথিং এলস, এবং সেখান থেকে আসলো আসলে মোর অফ লাইক এ বিহেভিয়ারাল থিওরি। সেটা হলো যে বিভিন্ন ল্যাবরেটরিতে যেভাবে করে অ্যানিমেলদেরকে বিভিন্ন পানিশমেন্ট অথবা রিওয়ার্ডের মধ্যে বিভিন্ন বিহেভিয়ারগুলো শেখানো হচ্ছিল। সো সায়েন্টিস্টরা দেখলো যে হাউ বাট ওই সেম জিনিসগুলো কীভাবে করে আমরা হিউম্যান বিইংয়ের উপরে মানে আমাদেরকে ধরেন একটা বাচ্চাকে আমরা যদি দেখি যে সে যদি একটা বাজে কথা বলে, তখন যদি সে যেন সে পানিশড হয় তাহলে সে আর কাজটা করবে না। আর অথবা তাকে যদি আমরা রিওয়ার্ড করি, যে একটা চকলেট দেওয়া হলো একটা ভালো কাজ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য, তখন তার মধ্যে ইচ্ছা হবে যে না ঠিক আছে তাহলে আমি পড়াশোনা করি, তাহলে আমি রিওয়ার্ড পাবো। সেই মডেলটা চেষ্টা করলো বিভিন্ন সাইকোলজিস্টরা যে ঠিক আছে আমরা এইভাবে করে বাচ্চাদেরকে হিউম্যান বিইংকে আমরা ট্রিট করতে পারি কিনা। বাট এই মডেলটা আসলে বেশ সিম্পলিস্টিক এবং আমাদের হিউম্যান বিইং, আমাদের বিহেভিয়ার, আমাদের ব্রেন ইজ ভেরি কমপ্লেক্স। সো এটা এত স্ট্রেট ফরওয়ার্ড করে আসলে এটা করা সম্ভব না, এবং সেই কারণেই তখন কগনিটিভ প্রসেসিংয়ের কথা নিয়ে আসা হলো যে ঠিক আছে যে কিভাবে আসলে এই বিহেভিয়ার এবং আমাদের কগনিটিভ প্রসেসিং সেগুলো একটার সাথে একটা জড়িত, সেভাবে করে হাউ ক্যান উই লাইক এই থিওরিটিকে আরেকটু বেটার করে করতে পারি। তো ওয়ান অফ দ্য থিং ইজ যে ধরেন আগে যখন কেউ বিহেভিয়ারাল যারা কগনিটিভ বিহেভিয়ারাল থিওরিস্ট তারা কেউ যদি একজন ডিপ্রেস থাকে তখন দেখে যে আচ্ছা ঠিক আছে এই মানুষটা কতবার কাঁদলো সারাদিনে, বা সে কি খুব বেশি ঘুমাচ্ছে বা সে কি কম ঘুমাচ্ছে, অথবা ধরেন দেখলো যে সে লোকজনের সাথে কি বেশি দেখা করছে নাকি সে একটু চেষ্টা করছে সবাইকে অ্যাভয়েড করার জন্য। সো এই যে এক্সটার্নাল যে বিহেভিয়ারগুলো সেগুলোর দিকে বেশি ফোকাস করা শুরু করলো। বাট আসলে আমরা তো শুধুমাত্র হোয়াট হ্যাপেন্স আউটসাইড দ্যাটস নট আস, আমাদের ইন্টারনাল অনেক ধরনের সাইকি থাকে। যেমন যে আসলে ডিপ্রেস তার দেখা গেছে যে ইন্টেন্স একটা স্যাডনেস থাকে তার ভিতরে, অথবা গিল্ট থাকে, তার ভিতরে একটা হোপলেসনেস কাজ করে। সো ওই কগনিটিভ বিহেভিয়ারাল থিওরিস্টরা ওই বিষয়টাকে খানিকটা অ্যাভয়েড করে যেতেন। সো সেই কারণেই দেখা গেলো যে আস্তে আস্তে এই লাইক এনি আদার থিওরি এই থিওরিটাও আরেকটু ডেভেলপ হতে থাকলো এবং এখনও আমরা কগনিটিভ বিহেভিয়ারাল থিওরিটাকে সাইকোথেরাপিস্টরা অনেক ইউজ করি, বাট এটাকে একটু মডিফাই করে ইউজ করি। যেমন ওয়ান অফ দ্যাম ইজ অ্যাকসেপ্টেন্স কমিটমেন্ট থেরাপি অথবা ডায়ালেকটিক্যাল বিহেভিয়ারাল থেরাপি। আই এম শিওর উই উইল টক মোর অ্যাবাউট ইট ইন সাম আদার টাইমস। সো ওয়ান অফ দ্য থিং ফ্রম কগনিটিভ প্রসেস থেকে বা কগনিটিভ বিহেভিয়ারাল থিওরি থেকে যে এসছে, যেটা আমার কাছে মনে হয়েছে যে উই ক্যান ডিসকাস ইজ লাইক আমাদের অনেকের মধ্যে আমরা দেখি যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে যে ক্যাটাস্ট্রফিক থিঙ্কিংয়ের। যেমন সেটা কেমন যে আমরা ভাবি যে ও কিছু একটা আমি যাই কিছু করব, মনে হয় কোনো একটা চ্যালেঞ্জ আসলে এটা সবচেয়ে খারাপটা হচ্ছে, মানে দ্যার ইজ নাথিং দ্যাটস গানা কাম গুড আউট অফ দিস থিংস। সো আমরা ওই ভয়টা দেখা যাচ্ছে যে এই ধরনের ক্যাটাস্ট্রফিক থিঙ্কিংয়ের কারণে আমাদের ভিতরে একটা ওভারওয়েলমিং একটা এনিথিং আমরা করতে যাই, আমাদের ভিতরে একটা ওভারওয়েলমিং ফিলিংস চলে আসে, যেটা থেকে হয়তো বা পরে দেখা যাচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে। অথবা আরেকটা জিনিস আমরা অনেকের মধ্যে দেখি যে অল অর নাথিং, যে হয় সব ভালো নয় সব খারাপ। সো যখন কেউ এরকম অল অর নাথিং চিন্তা করতে থাকে তখন দেখা যায় যে সে যখনই হয় সব কিছু ভালো পাচ্ছে অথবা কোনো কিছু হলে সবসময় সবচেয়ে খারাপটা দেখছে। সো এইটাও এক ধরনের দেখা গেছে যে একটা খারাপ জিনিস হচ্ছে সেটার জন্য চিন্তা করে দেখা গেছে যে আমরা অনেক হোপলেস হয়ে যাই বা অনেক বেশি
মন খারাপ করতে থাকি যে না আমার মনে হয় আমারই লাইফে সব কিছু এরকম খারাপ হচ্ছে, সো সেটা দেখা যাচ্ছে টুয়ার্ডস ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। বিহেভিয়ারাল থিওরিস্টরা ওয়ান অফ দেম আর লাইক তার দুজন খুব ফেমাস ছিল, একজন ছিল ওয়াটসন আর একজন ছিল স্কিনার্স। সো ওদের যে থিওরিটা ছিল ইটস লাইক ইট কল লাইক অপারেন্ট কন্ডিশনিং অর ক্লাসিক্যাল কন্ডিশনিং। সো তারা যেটা বলতো যে ইউ গিভ মি এনি চাইল্ড বাট এনিবডি রিগার্ডলেস তাদের ব্যাকগ্রাউন্ড কি কোথা থেকে এসেছে, বাট উই ক্যান চুজ দেম টু মেক এনিথিং উই ওয়ান্ট। সো ইটস লাইক মানে আমরা একটা ল্যাবের একটা র্যাটের মতো আর কি, যে দে ক্যান ডু এনিথিং উইথ আস। সো অবভিয়াসলি সেটা নিয়ে যেহেতু অনেক ধরনের অনেক কন্ট্রোভার্সি হয়েছে, সেই কারণে এর পরবর্তীতে দেখা গেছে যে বেশ কিছু সাইকোলজিস্ট তারা আসলে বিকেম টায়ার্ড অফ যে সাইকোডাইনামিক, বায়োলজিক্যাল অ্যান্ড দেন এই বিহেভিয়ারাল থিওরি, এদের সবাই টোটাল জিনিসটাকে নিয়ে ওরা দেখা গেছে যে না, এইভাবে করে তো আমরা আসলে মানুষকে এরকম বিভিন্ন মেজার করে তাদেরকে আসলে আমরা তাদেরকে ট্রিট করতে পারি না। সো আমাদের মধ্যে তো সাইকোডাইনামিকের যে কিছু কিছু সাইকোলজিক্যাল যেসব ট্রেট ছিল সেগুলাকে মাথায় রেখে তারা যেটা করলো যে ঠিক আছে, লেটস কাম আপ উইথ অ্যানাদার থিওরি, দে কল্ড ইট হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ। সো ফেমাস দুজন এর মধ্যে সাইকোলজিস্ট, ওয়ান অফ দেম ইজ অ্যাব্রাহাম মাসলো। তার একটা খুব একটা ইন্টারেস্টিং থিওরি আছে, সেটা হলো যে আপনার হাইরার্কি অফ নিড, যে যাদের আর কি বেসিক যে আমাদের ফুড, ক্লোদিং, এই নিডগুলো যখন কারো ফুলফিল হবে, দেন দ্য সেকেন্ড যে নিডটা যে হাইরার্কির মধ্যে, যে সেটা হলো যে আপনার সেফটি অথবা সিকিউরিটি, এগুলা জিনিস যখন এই জিনিসগুলো ফুলফিল হবে, শুধু তখনই সে তার বেস্ট হিউম্যান পোটেনশিয়াল যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন সেটাতে সে পৌঁছাতে পারবে। সেটা ছিল মাসলোর। আর ইনফ্যাক্ট কার্ল রজার্স, তাকে আমি খুবই পছন্দ করি। সো কার্ল রজার্সের যে থিওরিটা ছিল, এটাও ছিল পার্সন সেন্ট্রিক, এবং তিনি বলতেন যে না, প্রত্যেকটা মানুষ আসলে একটা আনকন্ডিশনাল লাইক রিগার্ডস, যে আমাদের প্যারেন্টসরা তাদের বাচ্চাদেরকে আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ডস দিয়ে যাবে, সেভাবেই একটা বাচ্চা শিখবে তার সম্পর্কে তার আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড তার নিজের তৈরি হবে। এবং সে যখন কোনো বাচ্চা দেখা গেছে যে মানে অনেক প্যারেন্টসের কাছ থেকে বা তাদের যাদের কেয়ার গিভার, টিচার্স, তাদের কাছ থেকে যে পজিটিভ রিগার্ড সেরকম করে পায় না, অনেক ধরনের বলা যে তুমি এটা কেন ভুল করছো, ওইটা কেন এভাবে করছো না, তখন দেখা যায় যে তার ভিতরে কিছু কন্ডিশনাল কিছু অ্যাপ্রোচ তৈরি হয়, যেমন সে তখন ভাবে যে আমি ভুল করছি, মনে হয় আমার এটা ঠিক হবে না, বা আমার ল অ্যাবাইডিং এটা করতে হবে। সো তখন তার ভিতরে বিভিন্ন ধরনের কন্ডিশনাল কিছু রেজিস্ট্যান্স তৈরি হয়, এবং সেই কারণে সে হয়তো বা তার বিভিন্ন স্তরে গিয়ে বিভিন্ন সময় দেখা গেছে সে আর ফুল তার যে পোটেনশিয়াল অ্যাজ এ হিউম্যান বিং, তার যে বেস্ট সেলফ অ্যাকচুয়ালাইজেশনে যাওয়ার কথা ছিল, সে আর সেখানে পৌঁছাতে পারে না। সেটা ছিল কার্ল রজার্সের থিওরি। ইটস লাইক এ মোর অফ এ পার্সন সেন্টার্ড থিওরি এটাকে বলতো। সো এই থিওরিগুলোরও আবার একটা সমস্যা যেটা আছে, যে এইগুলাকেও ঠিকমতো আসলে মেজার করা যায় না, বিকজ ইটস মোর অফ লাইক এ সাইকোডাইনামিক থিওরির মতো। সো স্বাভাবিকভাবেই সেটা নিয়েও অনেক ধরনের নেগেটিভ ফিডব্যাক আসছিল, এবং সাইকোলজিস্টরা ঠিকমতো মেজার করতে পারছিল না, এবং এটার যে এফিকেসি সেটা নিয়ে অনেক প্রশ্ন আসছিল। তো সেইরকম সময় দেখা গেছে যে অনেকেই মার্টিন সেলিগম্যান, নামটা একটু এগেন টাং টুইস্টিং, সো সে আসলে নতুন একটা ধারা নিয়ে আসলো এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচের মধ্যেই, সেটাকে বলে হলো পজিটিভ সাইকোলজি। সো সেখানে মোর অফ লাইক এ হ্যাপিনেস, লাভ, আমাদের ওভারঅল ওয়েলবিং, আমাদের স্যাটিসফ্যাকশন, এই জিনিসগুলোকে মোর অফ লাইক এ মেজারমেন্ট করে কীভাবে আমরা মোর অফ লাইক সাইন্টিফিক ওয়েতে আরও বেশি করে যাতে আমরা রিসার্চ করতে পারি এবং এটার এফিকেসিটা স্টাডি করতে পারি, সেইভাবে করে এটাকে পজিটিভ সাইকোলজিস্ট হিসেবে নিয়ে আসলো। সো এখন আসলে দেখা গেছে যে যারাই থেরাপিস্ট, তাদের এই যতগুলো থেরাপির কথা বললাম আমি, সবগুলো থেকেই কিছু কিছু জিনিস আসলে প্রত্যেকেই দেখা যায় যে থেরাপিস্ট সেই জিনিসগুলো সে এনকাউন্টার করে এবং সেগুলো সে চেষ্টা করে তার থেরাপির মধ্যে নিয়ে আসতে। সো এখন পর্যন্ত আমরা যতগুলো মডেলের কথা বললাম, সো এই বিভিন্ন এই ধরনের অ্যাপ্রোচগুলো দিয়ে আমরা যখন কোনো সাইকোলজিস্টকে মিট করি, তারা চেষ্টা করে যে আমাদের যে প্রবলেমসগুলো আছে সেগুলোকে তারা কীভাবে সলিউশন করবে। সো এগেইন এইটা তো আসলে একটা ওয়ান মডেল আফটার অ্যানাদার। সো তারা চেষ্টা করে যে ডিফারেন্ট কাইন্ড অফ মডেল থেকে তাদের যেটা বেস্ট লার্নিং, যেটা তারা পছন্দ করছে, সেই অনুযায়ী করে আসলে আপনাকে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে যেতে। সো another thing I really want to talk about is যে আমরা কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং, আমরা এখন যেভাবে করে বসবাস করছি সেভাবে করে আমরা কিন্তু একসময় ছিলাম না। যে আমরা যদি আমাদের হিস্ট্রি দেখি, অ্যাজ এ হান্টার গ্যাদারার আমরা কিন্তু বনে জঙ্গলে ছিলাম, সেখানেই কিন্তু আমরা থাকতাম, এবং আমরা যে কারণে আসলে আজকে এখানে এসে পৌঁছাতে পারছি সেটা হলো যে আমরা যে থ্রেডগুলো ডিটেক্ট করতে পারতাম, সেটার উপর বেস করে আমরা আমাদের লাইফটাকে
আগায় নিয়ে যায়। সো এখন যদি একটু আমাদের হিউম্যান বিইংয়ের হিস্ট্রিতে যাই, আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু আন্ডারস্ট্যান্ড যে আমরা তো একটা সময় আসলে বনে জঙ্গলে থাকতাম, রাইট? তো সেখানে আমরা বিভিন্ন যারা প্রেডেটার্স ছিল, বাঘ ভালুক, তাদের সাথে যুদ্ধ করেই তো আমাদেরকে বেঁচে থাকতে হতো। সো আমাদের ব্রেন কিন্তু, যদিও আমরা এখন বাসায় থাকি, আমরা নো লঙ্গার বন জঙ্গলে থাকি, বাট আমাদের ব্রেন কিন্তু থ্রেট ডিটেক্ট করে খানা লাইক দ্য সেম ওয়ে। সো আগে আমি হয়তো বা বাঘ দেখে যে একটা আমাদের যে নার্ভাস সিস্টেমের পেরিফেরাল যেসব আমার নার্ভগুলো, সেগুলো তখন দেখা যেত যে আপনার সিগন্যাল পাঠাতো আমার ব্রেনের কাছে যে দেয়ার ইজ এ থ্রেট, লেটস ফাইট অথবা ফ্লি, পালায় যাই। সো এখন যখন আমরা বাসায় থাকছি, আমরা বিভিন্ন ধরনের থ্রেটকে সম্মুখীন হচ্ছি। সেটা ক্যান বি খুব সিম্পল, লাইক ধরেন আপনার বন্ধুর সাথে আপনার একটা ডিসএগ্রিমেন্ট হলো, অথবা আপনার বস আপনাকে একটা ঝাড়ি দিল, বা একটা কাজের ডেডলাইন যেটা আপনাকে ইউ হ্যাভ টু মিট দ্য ডেডলাইন। সো এই জিনিসগুলোকে ব্রেন কিন্তু বিভিন্ন আমাদের যে সেন্সেসের মাধ্যমে সে ব্রেন এই সিগন্যালসটা পায়, ও কিন্তু এটাকে থ্রেট হিসেবেই দেখে। এবং তখন আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটার জন্য ব্রেন যেভাবে কাজ করে সে সেভাবেই কাজ করে। সো একটা বাঘ ভাল্লুক দেখলে সে যেমন আপনাকে যে ঠিক আছে আপনার মাংসপেশিতে অনেক, আপনার হার্টবিট বাড়িয়ে দিল, আপনার মাংসপেশিতে অনেক শক্তি চলে আসলো যে সো দ্যাট ইউ ক্যান ফাইট অথবা ফ্লি অথবা ফ্রিজ হয়ে যাবেন। সো এখনও কিন্তু আমরা একইভাবেই কিন্তু ব্রেন যখন এই থ্রেটটাকে ডিটেক্ট করে তখন সে কিন্তু একইভাবে সিগন্যাল পাঠায়, এবং তখন কিন্তু আপনার মাংসপেশি শক্ত হয়ে যাচ্ছে, আপনার হার্টবিট বেড়ে যাচ্ছে, কারণ ও আপনাকে বডিকে প্রিপেয়ার করছে যে ফাইট কত অথবা ফ্লি করে যাও। আর যদি কোনোটাই সম্ভব না হয় তখন আমরা ফ্রিজ একটা রেসপন্সে চলে যাই। সো এই জিনিসটা নিয়ে এটা ভেরি ফ্যাসিনেটিং, আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট। সেটা নিয়ে হয়তো কোনো এক সময় আমরা অনেক ইলাবোরেটলি কোনো দিন আলোচনা করবো। আর একটা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্টস আছে এটার সাথে সাথে, সেটা হলো ট্রমা রেসপন্স। সো 1992 থেকে 1995 পর্যন্ত আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কাইজার পার্মানেন্টে বলে একটা ক্লিনিক আছে, তারা প্রায় 17,000 তাদের যে বিভিন্ন পেশেন্টস আছে তাদের উপরে একটা স্টাডি চালায়। সেখানে তারা দেখলো যে যাদের আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সে, যেখানে হয়তো বা কোনো ধরনের ট্রমা, সেক্সুয়াল অ্যাবিউজ অথবা ফিজিক্যাল অ্যাবিউজ অথবা ইনকারসারেশন, যে ফ্যামিলি মেম্বার্সরা কেউ জেলে আছে, অথবা বাসায় ডোমেস্টিক ভায়োলেন্স, এরকম বিভিন্ন ধারা 10টা টপিক চুজ করলো। সেই টপিকগুলোর উপরে দেখলো যে যাদের লাইফে এই যে ঘটনাগুলো ঘটেছে, ফিউচারে তাদের মধ্যে দেখা গেছে যে বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ডায়াবেটিক্স, বা ধরেন হার্টের প্রবলেম, ক্যান্সার, এই ধরনের বিভিন্ন ধরনের অসুখগুলো থাকছে। ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি আমার আসলে মাস্টার্স থিসিস ছিল অন আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স। আই এম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট দিস টপিক, এবং আমি একটা লিঙ্কও আসলে দিয়ে দেবো আমাদের ডেসক্রিপশনে। সেটাতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনার বিভিন্ন চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেসগুলো দেখা গেছে যে অ্যাজ এ অ্যাডাল্ট বিভিন্ন ধরনের রোগের সূত্রপাত করে। সো এটা লাইক এ মাইন্ড বডি লাইক কানেকশন। সো দেয়ার আর লাইক অলসো সাম বুকস আমার মনে হয় যেটা আমাকে অনেক হেল্প করেছে এই জিনিসটা সম্পর্কে জানতে। ওয়ান অফ দেম ওয়াজ লাইক ওয়েন দ্য বডি সেজ নো, আরেকটা ছিল আপনার why zebras don't get ulcers or body keeps the score. সো এই বইগুলোতেও দেখা গেছে যে তারা যেটা করে যে বিভিন্ন ধরনের যে ডেটা, বিভিন্ন কেস স্টাডি, এইগুলো নিয়ে এসে দেখাচ্ছিল যে হাউ এই বিভিন্ন আপনার জীবনে যা ঘটে সেটার সাথে আপনার বডিতে যে ধরনের অসুখগুলো হয়, হাউ ইট ইজ কানেক্টেড। সো মাইন্ড বডি রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলি নো। যে সে কারণেই আমরা এখন মেন্টাল হেলথ নিয়ে যে কাজ করি, আমরা বলি যে there is nothing only about mind, there is nothing only about body, it's very connected with each other. So আমরা একটাকে ট্রিট করে আরেকটাকে যদি আমরা ইগনোর করি, তাহলে আমরা কোনোদিনই যে একটা ফুলফিলিং, যে একটা আমাদের যে হায়েস্ট পোটেনশিয়াল অ্যাজ এ হিউম্যান বিইং, আমরা যেটা চাই হ্যাপিনেস বা একটা ভালো থাকতে চাই, সেটা কোনোদিনই আমাদের পক্ষে সম্ভব হবে না। সো ওয়ান অফ আদার ইম্পর্টেন্ট থিং যেটা আমার মনে হয় যে আমাদের মডার্ন লাইফে, যেটা স্মার্টফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া। সো এখন আপনার যদি কোনো বন্ধুর সাথে বা ইভেন অল্প পরিচিত মানুষের সাথে যদি আপনি সামনাসামনি বসে কারোর সাথে গল্প করেন, আপনার একটা ওপিনিয়ন তাদের পছন্দ হলো না, তারা কিন্তু আপনাকে খুব মিন অ্যান্ড আনকাইন্ড একটা কথা আপনার মুখের সামনে বলে দিতে পারবে না। বাট যেহেতু এখন আমাদের সোশ্যাল মিডিয়া আছে এবং স্মার্টফোনটা ইজ ভেরি ইজি, জাস্ট টু you can just send a message to somebody and say something very unkind without thinking যে এইটার আসলে, বিকজ আমরা তাকে সামনাসামনি দেখছি না যে আমার এই আনকাইন্ড কমেন্টটা তাকে কীভাবে কষ্ট দিচ্ছে, আমি সেটা বুঝতে পারছি না। সো সেই জন্য আমি ইভেন ফিল্টার করে কথাটা বলছিও না, যেটা হয়তো বা সামনাসামনি আমরা বলতাম না। সো
সো আমার মনে হয় এইটাও আসলে আমাদের মানে দৈনন্দিন এখন যে ডেইলি লাইফস্টাইলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে দেখা গিয়েছে, যেটা আমাদেরকে অনেক ধরনের স্ট্রেসার্স অথবা আমাদের মানে একটা অ্যাংজাইটির একটা বড় কারণ। সো এতক্ষণ তো অনেক ধরনের থিওরিজ নিয়ে কথা বললাম, আর হাও আমাদের মডার্ন লাইফ এটা কীভাবে ইম্প্যাক্ট করে সেটা নিয়ে কথা বললাম, বাট তাহলে কী করবো অ্যাজ এ হিউম্যান বিইং, হোয়াট ক্যান আই ডু? এবং সেটা আমার প্রশ্ন ছিল, কী করবো, সেই জন্যই আসলে এটা নিয়ে পড়াশোনা করা। There are certain things we can do. It's not all hopeless. এবং এর মধ্যে একটা বড় জিনিস আমি সবসময় নিজেও এটা প্র্যাকটিস করি এবং আপনাদের সাথেও শেয়ার করতে চাই সাম অফ দ্য স্টেপস। সেটার মধ্যে একটা বড় জিনিস হলো গ্রাউন্ডিং টেকনিক্স। গ্রাউন্ডিং টেকনিক্স হলো যখন আপনি ব্যস্ত, আপনি অফিসে আছেন অথবা আপনি বন্ধুদের সাথে আড্ডাই মারছেন, যেখানে আপনি হঠাৎ করে দেখছেন যে আপনি অনেক হাইটেন্ড হয়ে যাচ্ছেন, আপনার অনেক অ্যাংজাইটি হচ্ছে অথবা আপনার অনেক রাগ উঠে যাচ্ছে। তো হোয়াট ক্যান ইউ ডু? যে আমি এই মুহূর্তে যে আপনি যে থ্রেটে নেয়, অ্যাগেন আগেই যেটা বলেছি, আপনার ব্রেন কিন্তু বোঝে না এটা বাঘ ভাল্লুক নাকি আপনাকে কেউ একটা মিন কথা বলেছে, ব্রেন একইভাবে রিঅ্যাক্ট করে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ লাইক ইউ ক্যান ডু সাম গ্রাউন্ডিং টেকনিক, যেখানে আপনি হয়তো যেখানে বসে আছেন ওই জায়গাটা বসে থাকলেন এবং ফিল করছেন যে আপনার ফিটটা কোথায়, আপনার হাতটা কোথায়, বা আপনার বডি যেখানে টাচ করছে বিভিন্ন ধরনের, আমার যে চেয়ারটায় বসে আছি পিঠটা কোথায় লাগলো, এই টোটাল জিনিসটাকে খেয়াল করা ইজ মোর অফ লাইক আপনি গ্রাউন্ডেড আর কি, আপনি যেখানে আছেন সেখানে মোর অফ লাইক নিজেকে ফিল করা এই প্রেজেন্ট মোমেন্টটায়। আরেকটা জিনিস আমি নিজে করি এবং মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট, যে ওরিয়েন্টিং, যে এগেন আপনি যেহেতু আপনার ব্রেন যেহেতু সামহাউ সিগন্যালটা পেলো যে আপনি থ্রেটে আছেন, সো আপনি যদি আপনার চারপাশে বিভিন্ন জিনিস দেখেন, ধরেন আপনি কিছু জিনিস দেখলেন যে আচ্ছা এখানে একটা পিকচার্স আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা লাইট আছে, এই যে বিভিন্ন জিনিস আপনি যখন চারপাশে করে এরকম ওরিয়েন্ট করে নিজেকে মানে দেখাবেন, তখন আপনার ব্রেন আস্তে আস্তে সিগন্যালটা পাবে যে আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে কোনো থ্রেটে নাই, তার মানে আমার চারপাশে এই যে আমার সব পরিচিত জিনিস এগুলা সব সেফ অ্যান্ড সিকিউর, সো আই অ্যাম সেফ। সো তখন আপনার ব্রেন ঠিক ওইভাবে করে মানে অ্যাক্ট করবে এবং আস্তে আস্তে আপনার যেই অ্যাংজাইটিটা বা আপনার যে রাগ উঠে যাচ্ছিল ওটা আস্তে আস্তে হয়তোবা চলে যেতে হেল্প করবে। এবং মনে রাখতে হবে এটা কিন্তু আমি একদিন করলাম আর সেদিনই হয়ে গেল, নট নেসেসারিলি, এটা আপনাকে রিপিটেডলি করতে হবে এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসগুলো, তাহলেই কিন্তু আপনাকে এই প্রসেসগুলো বা এই ধরনের বিভিন্ন ধরনের এক্সারসাইজেসগুলো উইল হেল্প ইউ। মাইন্ডফুলনেস এই জন্য বললাম আরেকটা কারণে, যে মাইন্ডফুলনেস কিন্তু আমরা মানে মোর অফ লাইক বিং প্রেজেন্ট ইন দ্যাট মোমেন্ট। সো এইটা তো আসলে দেখা গেছে আমরা ইদার সবসময় পাস্টে থাকি যে কেন এরকম হয়েছিল, কি হয়েছিল, অথবা আমরা ফিউচারে থাকি যে ওয়ারি করছি যে আল্লাহ কী হবে, ওরকম হলে কী হবে। সো এই যে পাস্ট অথবা প্রেজেন্টে না থেকে মাঝে মধ্যে যদি আমরা পাস্ট এবং ফিউচারে না থেকে মাঝে মধ্যে যদি আমরা প্রেজেন্টে থাকতে পারি, সেটাও কাইন্ড অফ লাইক আমাদেরকে হেল্প করে টু মানে আমার মাইন্ডকে বুঝাইতে যে ওকে আই এম নট ইন এ থ্রেট। সো সেটা খুব সিম্পল হতে পারে, আপনি যখন খাচ্ছেন হয়তো বা ফর এ মিনিট খেয়াল করলেন যে আমি কি খাচ্ছি, খাওয়ার টেস্টটা কেমন, অথবা যে কোনো কাজ শুরু করার দিকে হয়তো বা কিছুক্ষণের জন্য ফর 30 seconds ইভেন ফর এ মিনিট ওই সময়টায় প্রেজেন্ট থেকে আমি যা করছি সেটাতে মোর অফ লাইক অ্যাওয়্যার থাকা আমার চারপাশের জিনিসটা, সেটা একটা টেকনিক। সো অ্যানাদার থিং আমার মনে হয় যে আমরা আরেকটা জিনিস যেটা করতে পারি সেটা হলো যে প্রতিদিন হয়তো বা 10 থেকে 15 মিনিট আমরা কিছুক্ষণ সানে গিয়ে একটু হাঁটাহাঁটি করলাম, একটু মোর অফ লাইক, যেহেতু এগেইন আই সেড যে আমরা কিন্তু একটা সময় বনে জঙ্গলেই থাকতাম, হান্টার গ্যাদারার ছিলাম, সো মানে নেচারের আমরা একটা পার্ট। সো এখন আমরা যেটা করেছি নেচার থেকে অনেক সময় নিজেদেরকে একটু সেক্লুড করে ফেলছি, একটু আলাদা করে ফেলছি। সো যখন আমি নেচারে যাব সেটা কিন্তু আসলে আমাকে মানে আমি যে একটা পুরো নেচারের একটা পার্ট, সেই জিনিসটা আমাকে হেল্প করবে আমার বিভিন্ন সাইকোলজিক্যাল ডিস্ট্রেস থেকে নিজেকে মানে ওইটার সাথে কোপ করার জন্য। এবং আপনি এক্সারসাইজ করতে পারেন, এবং এক্সারসাইজ অলসো লাইক ইজ এ গ্রেট ওয়ে টু ম্যানেজ ইউর স্ট্রেস। আর আরেকটা জিনিস সেটা হলো যে আপনার টক্সিক কনভারসেশন থেকে নিজেকে দূরে রাখতে হবে। এবং আমরা খুব একটা মজার টার্ম আছে, বলে যে এনার্জি ভ্যাম্পায়ার। তো যেসব মানুষ আপনার এনার্জিকে ভ্যাম্পায়ারের মতো আপনার এনার্জিটা শুষে নেয়, তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এবং এটার সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে বলছিলাম যেটা মাইন্ডফুলনেসের কথা, যে মাইন্ডফুল লিসেনিং, আপনার যারা লাভড ওয়ান্স তাদের সাথে মাইন্ডফুল লিসেনিং করাটা অফটেন টাইম আমাদের অনেক ধরনের ক্রাইসিসের ভিতর দিয়ে যায় বা অনেক ধরনের ডিস্ট্রেসের ভিতর দিয়ে যায় আমাদের বন্ধুরা বা আমাদের লাভড ওয়ান্সরা। আমরা যদি চেষ্টা করি যে মাইন্ডফুলি তাদের কথাটা শোনা, রাদার দেন লাইক ওয়ান্ডারিং অ্যারাউন্ড, মানে সে আমাকে এটা বলছে আমি একটা অন্য কথা চলে গেলাম, অথবা তাকে একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করলাম, সেটা না করে জাস্ট বিং প্রেজেন্ট, বিং দেয়ার ফর দেম, লিসেনিং টু হোয়াট দে হ্যাড টু সে, এবং কোনো জাজমেন্ট ছাড়া তার কথাটা শোনা, তাকে ওই সাপোর্টটা দেওয়া। অফটেন টাইম আমাদের
প্রিয়জনরা যখন আমাদেরকে কোনো কিছু বলে, ইটস নট দ্যাট দে ওয়ান্ট ফর আ সলিউশন, দে জাস্ট ওয়ান্ট আ সে ইট আউট লাউড সো দে ক্যান ভেন্ট, অর দের ইজ সামবডি যে তার কথাটা একটু শুনছে, বা সে জাস্ট এই একটা খারাপ লাইক একটা সামবডি। আমরা তো আসলে সোশ্যাল মিনিমেল, সো আমরা একজন একজনকে ছাড়া তো বেঁচে থাকতে পারি না। সো আমরা জাস্ট ওই আরেকটা মানুষ আমাকে একটু কম্প্যাশনেটলি আমাকে লিসেন করছে, আমাকে কেয়ার করছে, এইটাই সে চায়। সো আমি বলবো যে এটাও একটু প্র্যাকটিস করে দেখি যে উইদাউট জাজমেন্ট, কোনো অ্যাডভাইস না দিয়ে কীভাবে করে আমরা লাভড ওয়ান্সের কাছে আমরা থাকতে পারি। অনেক কথা বলে ফেললাম, বাট এবার শেষ কথা। সো ফাইনালি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা বেঁচে যদি থাকি, বেঁচে থাকা মানেই লাইফ ইজ পেইন। সো পেইন আপনাদের জীবনে আসবেই, সেটা থেকে আসলে কারো কোনো মুক্তি নেই। আপনি বেঁচে থাকলে আপনি ফেল করবেন, বা আপনি ইউ উইল লুজ আ লাভড ওয়ান, আপনার ব্রেকআপ হবে, অথবা আপনার কারোর সাথে একটা মনোমালিন্য হবে। সেই পেইনটা থেকে কিন্তু আমাদের কোনো মুক্তি নাই। কিন্তু হাউ উই ডিল উইথ দিস পেইন, সেটা নিয়ে কিন্তু একটা আমাদের ভাবার বিষয় আছে। আমাদের কিন্তু মানে পেইনটা ইজ ইনএভিটেবল, বাট সাফারিং ইজ নট। কীভাবে যে সাফারিংটা কখন হয়? যখন আমরা ভাবি যে কেন আমার জীবনে এরকম হলো, আর তো কারো এমন হয় না, আমি কেন না পাই, বা মানে অন্যদের সবার জন্য এটা সহজ, আমার জন্যই কেন কঠিন। এটা হলো সাফারিং। বিকজ আপনার মানে ফেল করা অথবা লাভড ওয়ানকে লুজ করা, দ্যাটস নট সাফারিং, দ্যাটস পেইন। বাট আপনি যখন এটা নিয়ে আপনি বেশি ভাববেন এবং বলবেন ওয়াই মি, তখনই কিন্তু সাফারিংসটা তৈরি হয়। এবং এটা কিন্তু আননেসেসারি, বিকজ আপনি রিয়ালিটি ইজ হোয়াট এভার ইট ইজ। আপনি চেঞ্জ করতে পারবেন না, আমি চেঞ্জ করতে পারবো না। বাট আমি যদি এখন ভাবি যে কেন চেঞ্জ হচ্ছে না, কেন অন্যরকম হচ্ছে না, সেটা নিয়ে আমি যখন বেশি বারবার ভাববো, তখন আমি যতবার আমি এটা নিয়ে ভাববো, ততবার আমি ওই একই পেইনের ভিতর দিয়ে বারবার যেতে থাকবো, এবং সেই কারণে আমার এই সাফারিংসটা তখন এটার সাথে সাথে আমার বাড়তে থাকবে। সো সেটাই বলতে চাচ্ছি যে আপনার পেইন ইজ ইনএভিটেবল, বাট সাফারিং ইজ আননেসেসারি। সো উই ক্যান হেল্প আওয়ারসেলভস যে কীভাবে আমি কোপ করতে পারি এবং হিল করতে পারি, এবং আমাদের এই সাফারিংস থেকে নিজেকে আমি কীভাবে করে বের করে নিয়ে আসতে পারি। সেটাই আসলে দেখা গেছে যে আপনার যে সাইকোলজিক্যাল যে জার্নিটা, যে হিলিংয়ের যে জার্নিটা, সেটাতে আমাদেরকে সাহায্য করে থাকে। অক্টোবর ইজ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস মান্থ। সো এই অ্যাওয়ারনেস মান্থে এসে আমরা ওয়াক টু সেরেনিটি থেকে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসলাম, বিকজ আমরা মনে করি যে not only mine, we all have some responsibility while creating and healing all of us. আমার হিলিংয়ে আপনার একটা পোর্শন আছে, আপনার হিলিংয়ে হয়তোবা আমার একটা পোর্শন আছে। সো আমরা একজন আরেকজনকে বিভিন্ন কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশনের মাধ্যমে কিন্তু যে আমাদের যে মিজারিটা, এগেন আননেসেসারি যে সাফারিংটা, সেটা থেকে আস্তে আস্তে করে বের হয়ে আসতে পারি। এবং আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন যে আপনাদের যদি কোনো স্পেসিফিক টপিকস থাকে, সেটা নিয়ে আপনারা যদি চান যে আমরা কথা বলি, আমাদেরকে জানাবেন, এবং চোখ রাখবেন ওয়াক টু সেরেনিটির পেজে এবং আমাদের ইনস্টাগ্রামে। থ্যাংক ইউ।